হুম এমন একটা সুবিশাল বহুতল ভবনের কথা যদি আমরা কল্পনা করি, যেটা মানে নিজে থেকেই নিজেদের জটিল প্লাম্বিং সিস্টেম তৈরি করে। হ্যাঁ, আর বিষাক্ত পদার্থ আটকাতে প্রতিটি গেটে কড়া বাউন্সার বসিয়ে রাখে। একদম। আবার রোদের তাপ খুব বেড়ে গেলে জল বাঁচাতে স্বয়ংক্রিয় ছাতাও মেলে ধরে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই পুরো সিস্টেমটা কাজ করছে কোনো রকম মস্তিষ্ক বা সেন্ট্রাল কন্ট্রোল রুম ছাড়াই। হুম, শুনলে কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য বলে মনে হয়, তাই না? ঠিক তাই। কিন্তু এটা সায়েন্স ফিকশন নয়। আমাদের চারপাশের চেনা গাছগুলোর ওই রুক্ষ ছালের ঠিক নিচেই প্রতি মুহূর্তে ঘটে চলেছে এই অবিশ্বাস্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আজকের এই গভীর তথ্য অনুসন্ধানে আমরা সপুষ্পক উদ্ভিদ বা ফ্লাওয়ারিং প্ল্যান্টসের অভ্যন্তরীণ গঠনের সেই অদৃশ্য শহরে প্রবেশ করতে যাচ্ছি। চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। নিশ্চয়। আমরা সাধারণত জানি প্রাণীদের শরীরের গঠন অত্যন্ত জটিল হয়, কিন্তু উদ্ভিদের কোষ, টিস্যু আর অর্গানের বিন্যাস যে এতটা স্মার্ট হতে পারে, সেটাই সোর্স ম্যাটেরিয়ালগুলো না দেখলে সত্যি বিশ্বাস করা কঠিন। বিষয়টা আসলেই অবাক করার মতো। আমরা যখন উদ্ভিদের অভ্যন্তরীণ গঠন বা অ্যানাটমি নিয়ে কথা বলি, তখন শুধু কিছু কোষের স্তরের নাম মুখস্থ করাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য নয়। ঠিক। আসল উদ্দেশ্য হলো এটা বোঝা যে একটি নির্দিষ্ট কোষ কেন ঠিক সেই জায়গাতেই আছে। প্রাণীদের মতো উদ্ভিদের কোষগুলোও তো একত্রিত হয়ে টিস্যু বা কলা তৈরি করে। আর আর সেই টিস্যুগুলো মিলেই মূল, কাণ্ড বা পাতার মতো অর্গান বা অঙ্গ তৈরি করে, তাই তো? একদম তাই। বিজ্ঞানীরা আগে শুধু কোষের আকার বা ধরন দেখে টিস্যুর শ্রেণীবিন্যাস করতেন, কিন্তু পরবর্তীতে পরিষ্কার হয় যে একটি টিস্যু উদ্ভিদের ঠিক কোথায় অবস্থান করছে এবং সেখানে কী ধরনের জ্যামিতিক ও যান্ত্রিক সমস্যার সমাধান করছে, সেটাই আসলে তার মূল পরিচয়। আচ্ছা, আর সেই অবস্থান ও কাজের ভিত্তিতেই তো এই পুরো সিস্টেমটাকে প্রধানত ৩টে ভাগে ভাগ করা হয়েছে: এপিডার্মাল টিস্যু সিস্টেম, গ্রাউন্ড টিস্যু সিস্টেম আর ভ্যাসকুলার টিস্যু সিস্টেম। ঠিক বলেছেন। পুরো বিষয়টা অনেকটা একটা আধুনিক শহরের মাস্টার প্ল্যানের মতো মনে হয় আমার কাছে। তো প্রথমেই যদি এই শহরের বাইরের সুরক্ষা প্রাচীর নিয়ে কথা বলি, এপিডার্মাল টিস্যু, নাম থেকেই তো বোঝা যায় এটা হলো একদম বাইরের ত্বক। এখানকার কোষগুলো একে অপরের সাথে এমনভাবে গাঁথা থাকে যেন মাঝে সূচ গলানোর মতো কোনো জায়গা না থাকে। হ্যাঁ, আর এই নিশ্ছিদ্র গাঁথুনিটাই কিন্তু উদ্ভিদের প্রথম সারির প্রতিরক্ষা ব্যবস্থা। কোষগুলোর মাঝে কোনো ফাঁকা জায়গা বা ইন্টারসেলুলার স্পেস থাকলে খুব সহজেই ব্যাকটেরিয়া বা ছত্রাক ভেতরে ঢুকে পুরো উদ্ভিদকে ধ্বংস করে দিতে পারে। ও আচ্ছা, এটা একটা বর্মের মতো কাজ করছে। একদম। এরই এপিডার্মাল কোষগুলো কিন্তু জীবিত, আর এদের ভেতরে বড় বড় কোষগহ্বর বা ভ্যাকিউল থাকে। এই ভ্যাকিউলগুলো জল ধরে রেখে একটা অভ্যন্তরীণ চাপ তৈরি করে, যাকে আমরা টার্গার প্রেশার বলি। আচ্ছা, টার্গার প্রেশার। হ্যাঁ, যা বাইরের ত্বককে টানটান ও শক্ত রাখে। ধরুন, একটা বেলুনে হাওয়া দিলে তার রাবারের আবরণটা যেমন টানটান হয়ে যায়, ঠিক সেরকম। দারুণ একটা তুলনা। এই সুরক্ষা বলয়ের কথা পড়তে গিয়ে গবেষণাপত্রের একটা জায়গা আমাকে বেশ ভাবিয়েছে। বলা হচ্ছে এই এপিডার্মিসের ওপর কিউটিকল নামক মোমের মতো একটা পাতলা আস্তরণ থাকে। কিউটিকল। হ্যাঁ, যা গাছের ভেতরে জলকে বাষ্প হয়ে উড়ে যেতে দেয় না। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, উদ্ভিদের মূলে বা শেকড়ে এই ওয়াটারপ্রুফ কিউটিকলের কোনো অস্তিত্বই নেই। একটা গাছ তো সবসময় তার জল ধরে রাখতে চায়, তাহলে মাটির নিচে থাকা মূলের সুরক্ষায় এমন অবহেলা কেন? এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো, এটা কোনো অবহেলা নয়, বরং বলা যেতে পারে বিবর্তনের এক নিখুঁত হিসেব। নিখুঁত হিসেব? সেটা কিভাবে? একটু ভেবে দেখলেই বিষয়টা পরিষ্কার হবে। মূলের প্রাথমিক কাজই হলো মাটি থেকে জল শোষণ করে গাছের ভেতরে নিয়ে আসা, তাই না? হ্যাঁ, ঠিক। এখন মূলের বাইরের ত্বকে যদি ওই মোমের ওয়াটারপ্রুফ আস্তরণ থাকত, তাহলে তো মাটি থেকে এক ফোঁটা জলও মূলের ভেতরে প্রবেশ করতে পারত না। ও হ্যাঁ, জল তো ওই মোমের আস্তরণে আটকে যেত। একদম। উদ্ভিদ তখন তার নিজের তৈরি করা বর্মের ভেতরেই তৃষ্ণার্ত হয়ে মারা যেত। জল যাতে কোনো রকম বাধা ছাড়াই ভেতরে ঢুকতে পারে, ঠিক সেই কারণে প্রকৃতি মূলে কোনো কিউটিকল রাখেনি। ওয়াও, কি দারুণ লজিক! জল বেরোনো ঠেকাতে পাতায় মোমের আস্তরণ, আর জল ঢোকাতে মূলে সেটা সম্পূর্ণ অনুপস্থিত। ঠিক তাই। এপিডার্মিসের আরেকটা বিষয় খুব ইন্টারেস্টিং লাগলো আমার,
স্টোমাটা বা পত্ররন্ধ্র, পাতার গায়ে থাকা এই ছোট ছোট ছিদ্রগুলো দিয়েই তো গাছ শ্বাস নেয় আর আম, প্রস্বেদন ঘটায়। হ্যাঁ। কিন্তু এখানে একটা মেকানিজম খুব চমকপ্রদ। এই ছিদ্রগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যে গার্ড সেল বা রক্ষীকোষ থাকে, সেগুলো কিন্তু সাধারণ এপিডার্মাল কোষের মতো নয়। সাধারণ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না, কিন্তু এদের ভেতরে ক্লোরোপ্লাস্ট ভর্তি। একদম সঠিক পর্যবেক্ষণ। আর ঘাসের ক্ষেত্রে এই গার্ড সেলগুলো নাকি ডাম্বেল আকৃতির হয়। এই ডাম্বেল শেপ হওয়ার পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? অবশ্যই আছে। ঘাস জাতীয় বা মনোকট উদ্ভিদের পাতা সাধারণত খাড়া থাকে আর সরাসরি প্রচুর সূর্যের আলো পায়। ডাম্বেল আকৃতির গার্ড সেলগুলোর মাঝখানের অংশ সরু এবং দুই প্রান্ত স্ফীত হয়। আচ্ছা। এর ফলে যখন কোষগুলোতে জলের চাপ বাড়ে, তখন সাধারণ শিমের বিচির মতো গার্ড সেলের চেয়ে এই ডাম্বেল আকৃতির কোষগুলো অনেক দ্রুত এবং কার্যকরভাবে স্টোমাটা খুলতে ও বন্ধ করতে পারে। মানে একটা মেকানিক্যাল সুবিধে পাচ্ছে এরা। একদম। এটি ঘাসকে অত্যন্ত শুষ্ক পরিবেশেও খুব দ্রুত রেসপন্স করতে সাহায্য করে। আর যেহেতু এদের ভেতরে ক্লোরোপ্লাস্ট থাকে, এরা সরাসরি সালোক সংশ্লেষণে অংশ নিয়ে নিজেদের প্রয়োজনীয় শক্তি নিজেরাই উৎপাদন করতে পারে। ওহ, মানে এই খোলার আর বন্ধ করার মেকানিক্যাল কাজটা চালানোর জন্য যে এনার্জি লাগে, সেটা ওরা নিজেরাই বানিয়ে নিচ্ছে। হ্যাঁ, ঠিক তাই। তার মানে সুরক্ষার পাশাপাশি এরা নিজেদের এনার্জিও জেনারেট করছে। তো এই এপিডার্মিস হলো বাইরের আবরণ, আর ভেতরের পাইপলাইন বা ট্রান্সপোর্ট নেটওয়ার্ক হলো ভাস্কুলার টিস্যু, মানে জাইলেম আর ফ্লোয়েম। জাইলেম জল টানে আর ফ্লোয়েম খাবার পরিবহন করে, তাই তো? হ্যাঁ, জাইলেম আর ফ্লোয়েম হলো মেইন প্লাম্বিং লাইন। আর এই বাইরের ত্বক আর ভিতরের পাইপলাইনের মাঝে যে বিশাল জায়গাটা থাকে, সেটাই তো গ্রাউন্ড টিস্যু, যাকে বলা যায় উদ্ভিদের মূল ভলিউম বা কংক্রিট বডি। ঠিক। ত্বক আর পাইপলাইনের বাইরের পুরো অংশটাই গ্রাউন্ড টিস্যু। এর মধ্যে মূলত প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্ল্যারেনকাইমা কোষ থাকে। পাতায় এই গ্রাউন্ড টিস্যুকেই মেসোফিল বলা হয়। মেসোফিল, আচ্ছা। হ্যাঁ, যা উদ্ভিদের আসল খাদ্য তৈরির কারখানা। এই পুরো অ্যানাটমিটাকে যদি আমরা একটা জলের বিন্দুর যাত্রাপথ হিসেবে কল্পনা করি, তাহলে বিষয়টা আরও রোমাঞ্চকর হয়ে ওঠে। কিভাবে? ধরুন, মাটি থেকে একটা জলের ফোঁটা গাছের চূড়ায় থাকা পাতায় পৌঁছাতে চাইছে। তার এই যাত্রা শুরু হচ্ছে মাটির নিচে, মানে মূল বা শেকড় থেকে। মূলের বাইরের স্তর এপিবেমা থেকে বের হওয়া সূক্ষ্ম রুট হেয়ার বা মূলরোমের ভেতর দিয়ে জল প্রথমে প্রবেশ করে। হ্যাঁ। এরপর তাকে পার হতে হয় কর্টেক্স নামের একটি প্রশস্ত এলাকা, যার কোষগুলোর মাঝে বেশ ফাঁকা জায়গা থাকে। কিন্তু এই কর্টেক্স পার হওয়ার পরেই জলকে একটা বিশাল পরীক্ষার মুখোমুখি হতে হয়, আর সেটা হলো এন্ডোডার্মিস। দারুণ বলেছেন। এন্ডোডার্মিস হলো মূলের সেই নির্দিষ্ট স্তর যেখানে উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিলেক্টিভ ফিল্টারিং বা বাছাই প্রক্রিয়া ঘটে। আচ্ছা। এই স্তরটি না থাকলে মাটি থেকে জলের সাথে যে কোনো বিষাক্ত পদার্থ সোজা গাছের পাতায় চলে যেত। তার ভেতরে থাকা ক্যাসপেরিয়ান স্ট্রিপকে একটা অত্যন্ত এক্সক্লুসিভ ক্লাবের কড়া বাউন্সারের সাথে তুলনা করতে পারি। হ্যাঁ, বাউন্সার। হ্যাঁ, তুলনাটা কিন্তু দারুণ, তাই না? মানে জল আর খনিজ পদার্থ যখন কর্টেক্সের ফাঁকা জায়গা দিয়ে খুব আরামে ভেতরের ভ্যাসকুলার বান্ডেল বা জাইলেমের দিকে এগিয়ে যায়, তখন এই বাউন্সার তাদের পথ আটকে দাঁড়ায়। এই ক্যাসপেরিয়ান স্ট্রিপগুলো সুবারিন নামক এমন একটি মোম জাতীয় ওয়াটারপ্রুফ পদার্থ দিয়ে তৈরি, যা কোষের প্রাচীরগুলোকে সম্পূর্ণ সিল করে দেয়। আর এখানেই লুকিয়ে আছে প্রকৃতির আসল মাস্টার স্ট্রোক। তাই নাকি? হ্যাঁ, যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, সুবারিনের কারণে জল আর খনিজ পদার্থ কোষ প্রাচীরের ভেতরকার ফাঁকা জায়গা দিয়ে যথেচ্ছভাবে ঢুকতেই পারে না। আচ্ছা, মানে শর্টকাট মারার কোনো উপায় নেই। একদম না। বাউন্সার যেমন ভিআইপি গেট দিয়ে সবাইকে ঢুকতে বাধ্য করে, চেকিং করে, তেমনি এই গ্যাসপেরিয়ান স্ট্রিপ জলকে বাধ্য করে কোষের একেবারে মাঝখান দিয়ে, মানে সাইটোপ্লাজমের ভেতর দিয়ে প্রবেশ করতে। ও, আর সাইটোপ্লাজম তো জীবিত অংশ। ঠিক ধরেছেন। যেহেতু সাইটোপ্লাজম একটি জীবিত অংশ এবং তার নিজস্ব মেমব্রেন বা পর্দা আছে, তাই উদ্ভিদ সেখানেই স্ক্যান করে ঠিক করতে পারে মাটি থেকে আসা কোনো খনিজ পদার্থ সে তার মূল সিস্টেমে প্রবেশ করতে দেবে আর কোন ক্ষতিকর পদার্থকে বাইরেই আটকে দেবে। অসাধারণ একটা ফিল্টারিং ব্যবস্থা। মানে ব্রেইন ছাড়া কিভাবে এত নিখুঁত ডিসিশন নিচ্ছে উদ্ভিদ, সেটাই অবাক করার মতো। হ্যাঁ, সত্যি অবিশ্বাস্য। কিন্তু একটা বিষয় একটু পরিষ্কার হওয়া দরকার।
ডাইকট বা দ্বিবীজপত্রী এবং মোনোকট বা একবীজপত্রী মূলে এই জাইলেম বা পাইপলাইনের বিন্যাসে কি কোনো পার্থক্য আছে? কারণ দুই ধরনের গাছের চাহিদাও তো ভিন্ন। গঠনগত পার্থক্য অবশ্যই আছে। ডাইকট উদ্ভিদের মূলে, যেমন ধরুন একটি আম গাছের শেকড়ে, জাইলেমের বাহুর সংখ্যা থাকে খুবই কম। আচ্ছা, কটা থাকে? সাধারণত 2 থেকে 4টি। এদের একেবারে কেন্দ্রে যে পিথ বা মজ্জা থাকে সেটি খুবই ছোট হয়। সবচেয়ে বড় কথা হল ডাইকট মূলে ক্যাম্বিয়াম থাকে, যা সময়ের সাথে সাথে সেকেন্ডারি গ্রোথ ঘটিয়ে শেকড়কে মোটা ও শক্ত করতে পারে। হুম। আর মনোকট মূলের ক্ষেত্রে? অন্যদিকে মনোকট মূল, যেমন ঘাস বা নারকেল গাছের শেকড়ে, অনেকগুলো জাইলেম বাহু বা পাইপলাইন গোলাকারে সাজানো থাকে। একে বলা হয় পলিআর্ক অবস্থা। এদের পিথ কিন্তু অনেক বড় হয়। আচ্ছা, মানে সেন্টারে জায়গাটা বড় থাকে। হ্যাঁ, আর যেহেতু এদের সেকেন্ডারি গ্রোথ হয় না, তাই শুরু থেকেই এদের অনেক বেশি সংখ্যক পাইপলাইনের দরকার হয় ওই জল পরিবহনের জন্য। বুঝতে পেরেছি। আচ্ছা, মূলের ওই কড়া বাউন্সার বা এন্ডোডার্মিস যখন জল আর প্রয়োজনীয় খনিজ পদার্থকে ভেতরে ঢোকার অনুমতি দিয়ে দিল, তখন তো জলের যাত্রা শুরু হয় ওপরের দিকে। একদম। অভিকর্ষ বল বা গ্র্যাভিটির বিপরীতে গিয়ে জলকে পৌঁছাতে হবে অনেক উঁচুতে থাকা পাতায়। আর এই ওপরের দিকে ওঠার মূল রাস্তা বা হাইওয়েটি হল কাণ্ড বা স্টেম। এই কাণ্ডের কাঠামো নিশ্চয়ই মূলের চেয়ে অনেক আলাদা হবে, কারণ একে তো আর ফিল্টার করার কাজ করতে হচ্ছে না, একে তো সোজা দাঁড়িয়ে থাকতে হবে। ঠিক তাই। স্টেম বা কাণ্ডকে প্রবল বাতাস, বৃষ্টি এবং নিজের বিশাল ওজনের সাথে লড়াই করে সোজা দাঁড়িয়ে থাকতে হয়। ডাইকট কাণ্ডের গঠন যদি আমরা দেখি, তাহলে দেখব একদম বাইরে এপিডার্মিস আর তার ঠিক নিচেই থাকে হাইপোডার্মিস। আচ্ছা। এই স্তরটি কোলেনকাইমা কোষ দিয়ে তৈরি, যা কাণ্ডকে নমনীয়তা দেয়, যাতে বাতাসে সামান্য দুলতে পারে কিন্তু ভেঙে না যায়। ফ্লেক্সিবিলিটি দেয় আর কি। হ্যাঁ, এর ভেতরে থাকে কর্টেক্স এবং এন্ডোডার্মিস। মজার ব্যাপার হলো, কাণ্ডের এন্ডোডার্মিস স্তরে ফিল্টারিংয়ের বদলে প্রচুর স্টার্চ বা শ্বেতসার জমা থাকে। তাই একে স্টেমের ক্ষেত্রে স্টার্চ শীট বলা হয়। ডাইকট কাণ্ডে জাইলেম আর ফ্লোয়েমের বিন্যাসটাও তো খুব গোছানো, তাই না? একদম আংটি বা রিংয়ের মতো সাজানো থাকে, আর এদের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে বলেই এরা ওপেন টাইপ। ঠিক। এই ক্যাম্বিয়ামের জন্যই তো একটা সরু চারাগাছ বড় হয়ে বিশাল মোটা গুঁড়িতে পরিণত হয়। কিন্তু সোর্স মেটেরিয়াল ঘাঁটতে গিয়ে আমি একটা জায়গায় এসে ভীষণ হোঁচট খেয়েছি। তাই নাকি? কোথায়? মানে এখান থেকেই বিষয়টা আরও বেশি চমকপ্রদ হয়ে ওঠে। যখন মোনোকট স্টেম বা একবীজপত্রী কাণ্ডের আলোচনা আসছে, তখন সেখানে একটা অদ্ভুত ট্রিকের উল্লেখ আছে। লেখা আছে MS ধোনি। MS ধোনি? হ্যাঁ, আমি ক্রিকেটের অনেক বড় ভক্ত, কিন্তু উদ্ভিদবিজ্ঞানের ভেতরে MS ধোনি কোথা থেকে এলো সেটা কিছুতেই মেলাতে পারছি না। এর মানে কি? এটা আসলে একটা দারুণ মেমোরি ট্রিক, যা ছাত্রছাত্রীরা প্রায়ই ব্যবহার করে মনে রাখার জন্য। এখানে M দিয়ে বোঝানো হচ্ছে মোনোকট, আর S দিয়ে বোঝানো হচ্ছে স্ক্লেরেনকাইমা। ও আচ্ছা, মোনোকট আর স্ক্লেরেনকাইমা। হ্যাঁ, ডাইকট কাণ্ডের হাইপোডার্মিস যেখানে কোলেনকাইমা দিয়ে তৈরি হয়ে নমনীয়তা দেয়, সেখানে মোনোকট বা একবীজপত্রী কাণ্ডের হাইপোডার্মিস তৈরি হয় মৃত এবং শক্ত স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে। এই কোষগুলোর গায়ে লিগনিন নামক রাসায়নিকের প্রলেপ থাকে। আচ্ছা, মানে লিগনিনটা ওই কংক্রিটের ভেতরে লোহার রডের মতো কাজ করে। একদম ঠিক বলেছেন। ও, এখন বুঝতে পারছি। তার মানে এই স্ক্লেরেনকাইমা উদ্ভিদকে প্রবল যান্ত্রিক শক্তি ও দৃঢ়তা প্রদান করে। এই জন্যেই কি লম্বা ঘাস, বাঁশ বা তালগাছ প্রচণ্ড ঝড়েও সহজে ভাঙে না? একদম ঠিক। বাঁশ গাছ কতটা লম্বা আর সরু হয় একটু ভাবুন। তার হাইপোডার্মিস যদি শক্ত স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি না হতো, তাহলে সামান্য বাতাসেই তা মাঝখান থেকে মটকে যেত। হ্যাঁ, সত্যি তো। মোনোকটকাণ্ডের আরেকটি বড় বৈশিষ্ট্য হল, এদের ভেতরে কর্টেক্স বা এন্ডোডার্মিস বলে আলাদা কিছু বোঝা যায় না। জাইলেম আর ফ্লোয়েম কোনো সুন্দর আংটির আকারে না থেকে পুরো গ্রাউন্ড টিস্যু জুড়ে বিক্ষিপ্তভাবে বা স্ক্যাটার্ড অবস্থায় থাকে। মানে ছড়ানো ছিটানো থাকে। হ্যাঁ, আর এদের ভাস্কুলার বান্ডেলে যেহেতু কোনো ক্যাম্বিয়াম থাকে না, তাই এগুলো ক্লোজড টাইপের। সেকেন্ডারি গ্রোথ হয় না বলে বাঁশ গাছ লম্বায় বাড়ে, কিন্তু আম গাছের মতো গুঁড়িতে মোটা হয় না।
তার মানে জল এখন এই স্ক্লেরেনকাইমা শক্ত পিলারের ভেতরে থাকা বিক্ষিপ্ত পাইপলাইনগুলো দিয়ে মাধ্যাকর্ষণকে হারিয়ে একেবারে গাছের চূড়ায় পৌঁছে গেল। জলের এই দীর্ঘ যাত্রার শেষ গন্তব্য হল পাতা, যাকে আমরা উদ্ভিদের ফুড ফ্যাক্টরি বা সোলার প্যানেল বলতে পারি, তাই না? একদম, সোলার প্যানেল বলাই যায়। ডাইকট এবং মনোকট পাতার ক্ষেত্রে এই সোলার প্যানেলগুলোর গঠন কতটা আলাদা? ডাইকট পাতাকে বলা হয় ডরসি ভেন্ট্রাল বা বিষমপৃষ্ঠ পাতা। একটা আম বা কাঁঠাল পাতার কথা ধরুন, এরা সাধারণত আনুভূমিকভাবে বা হরাজন্টালি থাকে। হ্যাঁ, মাটির সাথে সমান্তরালভাবে থাকে। এর ফলে পাতার উপরের দিকে সরাসরি সূর্যের আলো পড়ে, কিন্তু নিচের দিকে আলো কম পৌঁছায়। এই কারণে পাতার দুই দিকের কাজ এবং গঠন আলাদা হয়ে গেছে বিবর্তনের কারণে। পাতার উপরের দিকের এপিডার্মিসে কিউটিকালের স্তর পুরু থাকে, যাতে রোদের তাপে জল বেশি বাষ্প হতে না পারে। আচ্ছা। আর কার্বন ডাইঅক্সাইড ঢোকার জন্য স্টোমাটাগুলো মূলত পাতার নিচের দিকে লুকিয়ে থাকে। আর এদের ভেতরের গ্রাউন্ড টিস্যু বা মেসোফিলটাও তো খুব নিখুঁতভাবে দুটো ভাগে বিভক্ত, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন। মানে ওপরের দিকে থাকে প্যালিসেড প্যারেনকাইমা, যেখানে লম্বাটে কোষগুলো একদম গায়ে গায়ে ঠাসা থাকে, এবং এর ভেতরে প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকে, কারণ ওপরের দিকটাই সরাসরি রোদ পাচ্ছে, তাই সেখানেই ম্যাক্সিমাম সোলার প্যানেল বসানো হয়েছে শালক সংশ্লেষণ করার জন্য। একদম সঠিক বিশ্লেষণ। অন্যদিকে নিচের দিকে থাকে স্পঞ্জি প্যারেনকাইমা। এই কোষগুলোর মাঝে অনেক ফাঁকা জায়গা থাকে, অনেকটা গুহার মতো। এই ফাঁকা জায়গাগুলো কেন রাখা হয়েছে? ওই ফাঁকা জায়গাগুলো রাখা হয়েছে গ্যাস চলাচলের সুবিধার জন্য। নিচের দিকের স্টোমাটা দিয়ে যে কার্বন ডাইঅক্সাইড ঢোকে, তাই স্পঞ্জি প্যারেনকাইমার গুহাগুলোর ভেতর দিয়ে খুব সহজেই ওপরে থাকা প্যালিসেড কোষগুলোর কাছে পৌঁছে যেতে পারে। এটা এক ধরনের ভেতরের ভেন্টিলেশন সিস্টেম বলতে পারেন। ওয়াও, ন্যাচারাল ভেন্টিলেশন সিস্টেম। কিন্তু মনোকট পাতা, যেমন ঘাস বা ভুট্টার পাতার ক্ষেত্রে এই পুরো মেকানিজমটাই তো আলাদা, তাই না? হ্যাঁ, মনোকট পাতাকে আইসোবাইল্যাটারাল বা সমদ্বিপৃষ্ঠ পাতা বলা হয়, কারণ ঘাসের পাতা সাধারণত খাড়া হয়ে থাকে, আনুভূমিকভাবে নয়। আচ্ছা, মানে দুই দিকে সমান আলো পায়। ঠিক। ফলে পাতার দুই দিকই প্রায় সমানভাবে সূর্যের আলো পায় বলে এদের ওপর ও নিচের এপিডার্মিস দেখতে একই রকম হয়। আর এদের মেসোফিল টিস্যু ডাইকট পাতার মতো ওই প্যালিসেড আর স্পঞ্জি এই দুই ভাগে বিভক্ত থাকে না, পুরোটা জুড়েই একই ধরনের কোষ থাকে। বুঝতে পেরেছি। কিন্তু মনোকট পাতার ক্ষেত্রে একটা অদ্ভুত কোষের কথা আমি উল্লেখ করতে চাই, যা পুরো বিজ্ঞানকে হার মানায়। বুলিফর্ম সেল। ও, বুলিফর্ম সেল। এটি মনোকট পাতার অন্যতম সেরা একটি যান্ত্রিক অভিযোজন বা অ্যাডাপ্টেশন। তাই না? এই বুলিফর্ম সেলগুলো থাকে মনোকট পাতার ওপরের দিকের এপিডার্মিসে। এরা আকারে বেশ বড় এবং পাতলা প্রাচীরযুক্ত হয়। এদের কাজ করার ধরনকে আমি সম্পূর্ণ স্বয়ংক্রিয় হাইড্রোলিক ছাতার সাথে তুলনা করতে পারি। হাইড্রোলিক ছাতা? ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে যখন বর্ষাকাল থাকে বা চারপাশের পরিবেশ অনুকূলে থাকে, তখন এই কোষগুলো মাটি থেকে আসা প্রচুর জল শুষে নিয়ে ফুলে ওঠে। এই ফুলে ওঠার চাপের কারণে পাতাটি পুরো সোজা ও প্রসারিত হয়ে থাকে, ঠিক যেমন আমরা বৃষ্টিতে বা রোদে বড় ছাতা মেলে ধরি। পাতা পুরোটা খুলে যায়, যাতে সে সর্বোচ্চ সূর্যের আলো গ্রহণ করতে পারে। কিন্তু আসল জাদুটা দেখা যায় যখন জলের অভাব দেখা দেয়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। ধরুন, খরা শুরু হলো বা মাটি শুকিয়ে গেল, মূল থেকে জল আসা কমে গেল। তখন তো পাতাকে যে কোনো মূল্যে জল বাষ্পীভূত হওয়া থেকে আটকাতে হবে, তাই না? হ্যাঁ, তখন সে কি করবে? তখন এই বুলিফর্ম সেলগুলো তাদের ভেতরে জল হারায় এবং চুপসে যায়। বড় কোষগুলো যখনই চুপসে যায় বা ফ্ল্যাসিড হয়ে পড়ে, তখন তাদের এই যান্ত্রিক পরিবর্তনের কারণে পাতার উপরের পৃষ্ঠে টান পড়ে, আর পুরো পাতাটি গোল হয়ে ভেতরের দিকে মুড়িয়ে যায়। ঠিক যেমন আমরা কাজ শেষ হলে ছাতা গুটিয়ে ফেলি। একদম তাই। পাতা গুটিয়ে যাওয়ার ফলে পাতার সারফেস এরিয়া বা ক্ষেত্রফল অনেক কমে যায়। ফলে সরাসরি সূর্যের আলো পাতার ওপর কম পড়ে এবং ভেতরে থাকা স্টোমাটাগুলো বাতাস থেকে আড়ালে লুকিয়ে পড়ে। এর ফলে প্রস্বেদনের মাধ্যমে জলের অপচয় একদম জিরোতে নেমে আসে। একদম নিখুঁত একটা মেকানিজম। মানে কোনো সেন্সর নেই, কোনো কম্পিউটার নেই, শুধু কোষের ভেতরে জলের চাপের ওঠানামা দিয়ে এত নিখুঁত একটা রেসপন্স সিস্টেম গাছ তৈরি করেছে। হাইড্রোলিক্সের এর চেয়ে নিখুঁত আর প্রাকৃতিক ব্যবহার সত্যিই খুব কমই আছে।
ভেতরে ঢুকে এন্ডোডার্মিসের ওই কড়া বাউন্সারের কাছে স্ক্যানিং পার হয়ে স্ক্লেরেনকাইমার শক্ত আবরণে ঘেরা ভাস্কুলার হাইওয়ে দিয়ে মাধ্যাকর্ষণকে জয় করে সোজা পাতায় এসে পৌঁছায়। হ্যাঁ, এক অসাধারণ যাত্রা। আর পাতায় পৌঁছানোর পর রোদের উপর ভিত্তি করে কখনো প্যালেসেড কোষের সোলার প্যানেলে খাদ্য তৈরি করে, আবার খরার সময় বুলিফর্ম সেলে স্বয়ংক্রিয় ছাতার মতো গুটিয়ে গিয়ে পুরো উদ্ভিদকে বাঁচিয়ে রাখে। ঠিক। বাইরে থেকে একটা গাছকে যতই শান্ত, নিশ্চল আর সাধারণ মনে হোক না কেন, এদের ছালের ঠিক নিচে প্রতি মুহূর্তে এক বিশাল সুনিয়ন্ত্রিত লজিস্টিক, কেমিক্যাল এবং হাইড্রোলিক অপারেশন চলছে। এই পুরো সিস্টেমটাই ডিজাইন করা হয়েছে যে কোনো বিরূপ পরিবেশে টিকে থাকার জন্য, যেখানে শক্তির বিন্দুমাত্র অপচয় হয় না। সত্যিই অসাধারণ। এই আলোচনা শেষে একটা গভীর চিন্তার বিষয় আমাদের সবার জন্য। যারা এই আলোচনাটি শুনছেন তাদের একটু গভীরভাবে ভেবে দেখার অনুরোধ করব। উদ্ভিদের কোনো মস্তিষ্ক নেই, কোনো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র নেই। এরা চিন্তা করতে পারে না, কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তবু কোটি কোটি বছরের বিবর্তনের ধারায় শুধুমাত্র কোষ এবং টিস্যুর কাঠামোগত বিন্যাসের ওপর ভিত্তি করে তারা এমন নিখুঁত হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং, অত্যাধুনিক ফিল্টারিং সিস্টেম এবং স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে, যা আজও আমাদের আধুনিক প্রযুক্তির জন্য বিস্ময়। একদমই তাই। আমরা মানবজাতি আজ স্মার্ট সিটি, টেকসই স্থাপত্য এবং জল সংরক্ষণ ব্যবস্থা নিয়ে এত গবেষণা করছি, কিন্তু আমরা যদি আমাদের ভবিষ্যৎ শহরের নকশা তৈরিতে উদ্ভিদের এই ব্রেইনলেস অথচ সুপার স্মার্ট অ্যানাটমি থেকে সরাসরি অনুপ্রাণিত হতে পারি, যাকে আমরা বায়োমিমিক্রি বলতে পারি, তাহলে আমাদের আগামী দিনের শহরগুলো দেখতে ঠিক কেমন হবে? মানে গাছের চামড়ার নিচের ওই অদৃশ্য শহরের মতো আমাদের শহরগুলোও কি একদিন কোনো সেন্ট্রাল কন্ট্রোল ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে প্রকৃতির সাথে মানিয়ে নিতে শিখবে? সেটাই ভাবার মতো একটা বিষয়।